আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে কয়েকটা জিনিস করেছে। প্রথম কথা হচ্ছে যে আমরা আগের গভর্নমেন্ট আসলে কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করত সেটার আমরা একটা ম্যাপিং করেছি। আমরা দেখেছি প্রথম কথা হচ্ছে একটা হচ্ছিল হলো লিগাল ওয়েতে, অনেকগুলো রিপ্রেসিভ ল ছিল, সেই রিপ্রেসিভ ল দিয়ে তারা গণমাধ্যমের উপরে একটা একটা হলো খড়গ আর একটা হচ্ছে তার ভয়েসটাকে মাজল করার চেষ্টা করেছে। এবং যেহেতু এই ওই গভর্নমেন্টের আমলেই সোশ্যাল মিডিয়াটা অনেক বেশি পপুলার হয়ে যায়, তখন সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্যই মূলত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট বা পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আনা হয়েছে। তো এটা ছিল হলো লিগাল ওয়ে। সেকেন্ড ছিল হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে। ওরা কিভাবে করতো, ওরা ডিজিএফআই কে ইউজ করছে, ওরা এনএসআই কে ইউজ করছে, ওরা এসপি কে ইউজ করছে, ওরা ডিবি কে ইউজ করছে, ওরা সিআইডি কে ইউজ করছে, ওরা সরকারি যারা মিনিস্টার তারাও ডাইরেক্ট শো অফ ফোর্স করেছে। একটা আমি সাংবাদিককে জানি, সে চাকরিটা হারিয়েছিলেন শুধুমাত্র একটা ছবি উনি ব্যবহার করেছিলেন, যে ওই ছবিতে দেখা যাচ্ছে যে ওনার এক মিনিস্টার ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে বসে আছেন, ওই বসে থাকাটার মধ্যে মনে হচ্ছে যে উনি একটি কুকরি আছেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে। তো উনি ওই তারপরে ওনার ছেলেটার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে উনি ইচ্ছা করে এই মিনিস্টারকে আসলে মকিং করছিলেন। হি লস্ট হিজ জব, হি ইজ নাও ইন লন্ডন। তো এই যে এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভের আর একটা বড় উইং ছিল যেটাকে আমি এখন লিড করছি, প্রেস উইং, পিএম এর প্রেস উইং। তারাও ওনাদের কাজ যতটা না নিউজ করা, আমরা সারাদিন যাই নিউজ করতে বা কথা বলতে, আর ওনাদের মূল কাজ ছিল নিউজ কিল করতে। এই নিউজটা নামা, ওই নিউজটা ধরো, একে এখানে বসা, ওরে ওইখানে। এটা ছিল এই যে এত বিশাল একটা আয়োজন, হ্যাঁ, যে ছিল যে কিভাবে নিউজ। ওনারা কিন্তু যেটা শেখ মুজিবের আমলে করেছেন যে সবগুলো চারটা ছাড়া সবগুলো বন্ধ করেন না, ওনারা সবাইকেই কিন্তু অপারেট করতে দিয়েছেন। আপনি যদি লিস্ট দেখেন, প্রায়ই তৎকালীন ডিসইনফরমেশন মিনিস্টার প্রায়ই লিস্টগুলো বলতেন যে 1000টা ডেইলি, 10,000টা ওয়েবসাইট, কিন্তু দে পারফেক্টেড দ্য মেকানিজম টু কন্ট্রোল অল দিস, লিগাল, অ্যাডমিনিস্ট্রেটিভ। আর একটা ছিল হলো তাদের মতের লোকগুলোকে রাইট জায়গায় বসিয়ে দেওয়া, বা তাদের মতের যে টিভি বা নিউজ ওনারকে প্রমোট করা বা ওদেরকেই অ্যালাউ করা। যিনি ধরেন আমি যদি একটা পত্রিকায় আছি, পত্রিকার যিনি টপে যিনি 3-4 জন যিনি নিউজ ম্যানেজার, এরা যদি আমার লোকগুলো হয়, তাহলে আপনি ইচ্ছা করলে তো তাকে ডিঙিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন না। এই তিনটা ছিল একদম, আমরা দেখেছি যে এটা হলো তিনটা, আমরা ম্যাপিং করে দেখেছি এই তিনটা হচ্ছে মূল ওয়ে ছিল নিউজ পেপারের স্বাধীনতাকে খর্ব করা। তো আমরা আমাদের এই গভর্নমেন্ট আসার পরে আমরা এই তিনটার একটাও আমরা করছি না। আমরা কাউকে এই পর্যন্ত আমার মনে পড়ে না আমাদের কোনো সিকিউরিটি এজেন্সি কাউকে ফোন দিয়ে বলেছে এই নিউজটা নামান, বা আমাদের তরফ থেকে কাউকে বলা হয়েছে। আমরা কারো জার্নালিস্টের কোনো চাকরি খাওয়ার জন্য কাউকে বলি না যে ওনার চাকরিটা খান, আমরা এটা বলি নাই। এটা একদম আমাদের এটা একটা আমাদেরকে বলা হয়েছে যে এটা আমরা সিকিউরিটি এজেন্সিকে বলেছি যে আপনারা এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করবেন। কিছুদিন আগে একটা নিউজ এসেছিল যে 22 জন সিকিউরিটি অফিসারের চাকরি চলে গেছে গুমের সাথে জড়িত হওয়ার কারণে। নিউজটা ভুল, নিউজটা ছিল হলো 22 জনকে তাদের ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, বিকজ আমরা ভয় পাচ্ছিলাম যে তারা গুম কমিশন ভয় পাচ্ছিল যে তারা পালিয়ে যেতে পারে, তাদের এগেনস্টে ভয়াবহ অ্যালিগেশন আছে যে তারা খুনে জড়িত ছিলেন। তো এই যে বা তাদের ওয়াচে এই গুম খুনগুলো হয়েছে। তো এই নিউজটা অনেকে পরিবেশন করলেন কি যে এদের চাকরি চলে গেছে। তো এইটার ফলে হয় কি সিকিউরিটি এজেন্সি ইয়েতে তো এক ধরনের রিপারকেশন হতে পারে। তো সিকিউরিটি এজেন্সি আমাকে বলছে যে এটা তো আমাদের বলা উচিত, এটা নামানো উচিত, আমরা ফোন করি সবাইকে।
আমাকে আপনারা ফোন করেন না, আমরা একটা রিপোর্ট দেই, আমরা একটা প্রেস উইং থেকে একটা স্টেটমেন্ট দেই, দেখবেন যে ওটা ইমিডিয়েটলি কাজ হবে। এবং সেটাই হয়েছে, আমরা সেই কাজটাই করেছি, যেটা একটা লিগাল ওয়েতে যে কাজটা আমরা করতে পারি সেই কাজটাই আমরা করছি। আমরা কোনো কাউকে, কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেনস্টে নামছিও না, কাঁচা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। কেউ যদি বলেন যে এই প্রতিষ্ঠানে আমাদের লোকগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এটা একটা ডাহা মিথ্যা। আমরা কাউকে, আই ওয়াজ ফ্লাডেড উইথ রিকোয়েস্ট যে ভাই আমাকে এইখানে একটু বলে দেন। আমি কারোর জন্য, নট এ সিঙ্গেল, কারোর জন্য এক জায়গায় একটা তদবির করি না যে এই জার্নালিস্ট, এই জার্নালিস্টকে এই জায়গায় চাকরি দেন। কারণ এটাকে মিনিং হতে পারে যে সে হয়তো আমার বন্ধু, না আমি বলছি না এই জন্য তাহলে বলবে যে এটা প্রেস সেক্রেটারির একটা ডিজায়ার। এটা তো একটা বড় অ্যাবিউজ অফ পাওয়ার। তো এই জায়গায়, এই তিনটা জায়গায়, এবং আরেকটা হচ্ছে লয়ের ব্যাপারে তো মিডিয়া কমিশন কাজ করছেন। মিডিয়া কমিশন প্রত্যেকটা দেখছেন কোন কোন ল যদি এমন হয় যে অ্যামেন্ডমেন্টের জন্য ওনারা বলবেন, আর যদি স্ক্র্যাপিং করতে হয় সেটাও বলবেন, এবং অ্যাট দ্য সেম টাইম জুডিশিয়াল কমিশনও কাজ করছেন, তারাও দেখছেন। তো এই তিনটা জায়গায় আমরা বলতে পারি যে আমরা কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করছি না আমাদের তরফ থেকে। ব্যর্থ হইতে পারে যদি আমাদেরকে জানাবেন। কেউ যদি এই অ্যাবিউজটা করতে চায়, আমরা একটা কাল পরশু গতকাল দেখেছি যে একটা ওয়েবসাইট ব্লক হয়েছিল আমাদের একটা বন্ধুপ্রতিম দেশের রিকোয়েস্টে, আমরা সেটাকে আনব্লক করেছি। ওটা আমাদের তরফ থেকে, আমাদের যখনই জানানো, যেমন একজন বললেন যে উনি নিউজ পেপারের ইয়েটা পাচ্ছেন, আমরা মুভ নিব, তার নিউজ পেপার যত দ্রুত মার্কেটে আসে সেটার আমরা মুভ নিব। তা আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যাতে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হয়, যাতে আমাদের ভয়গুলো কি, আমাদের একটা ডিপ একটা ভয় হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে না আমাদের এই ফ্রিডমটাকে রোল ব্যাক করে। এটাই তো ভয়। এই পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো তার অনেক সময় সে তার পাবলিক ডিসকোর্সকে সে কন্ট্রোল করতে যায়, এই কাজগুলো করে, এবং একটা সময় যে সে তার পাওয়ারটাকে ভয়াবহ অ্যাবিউজ করে। আমরা চাচ্ছি এই গভর্নমেন্টের সময় যাতে এই ধরনের কোনো, আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যাতে মিডিয়া ফ্রিডমটা সবাই প্র্যাকটিস করতে পারে। তো দুইটা সমস্যা হচ্ছে। একটা সমস্যা হচ্ছে যে আমি মিডিয়া ফ্রিডম প্র্যাকটিস করতে বললাম, সব ইয়ে করলাম, কিন্তু এই যে ডিসকোর্স গুলো আসতেছে তাতে দেখছি মিডিয়ায় যারা অ্যাফেক্টেড হচ্ছে তাদেরকে আমরা কিভাবে প্রোটেকশন দিব, এই জায়গাটা কোনো আওয়াজ হচ্ছে না। যে লোকটা, যেমন একটা, আমি আপনাকে বলি, এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারি নিয়ে একটা ভয়াবহ মিথ্যাচার হয়েছে, আমরা ওইটা একটা কমিটি করে দিয়েছি। কমিটি আবার থার্ড একটা পার্টি ইন্ডিপেন্ডেন্ট তাকে দিয়েছে যে এই রিপোর্টটা ঠিক কিনা। ওনার নামে ভয়াবহ একটা করাপশনের অ্যালিগেশন হয়েছে। ওরা থার্ড পার্টি, ওরা বলছে যে না, এই যে যেই ইস্যুগুলো, যে পেজগুলো দিয়ে এটা ওনাকে এটা প্রমাণ করতে চাচ্ছে, এটা পুরোটাই ডিপ ফেক এআই দিয়ে তৈরি। তো পুরো জিনিসটা একটা ইয়ে, কিন্তু সমস্যা হচ্ছে উনি এখন কি কেস করবেন, উনার রেমিডিটা কি? আর সবচেয়ে বড় হচ্ছে অনলাইনে যুক্ত, উনি সারা জীবন বেঁচে থাকবেন, উনাকে নামে আপনি যদি সার্চ করেন ওনার ওই নিউজটা আসবে। ওনার তো এটা, এখান থেকে তো মুক্তি নাই। এই জিনিসটা তো আমাদের, এই আলাপটাই আমরা করছি না। আমরা শুধু নিউজ পেপার বা মিডিয়া নিজে ভিকটিম সেই আলাপ থেকে, কিন্তু সে যে অনেক লোককে ভিকটিম করছে। যে লোকটাকে 2015 সালে অ্যারেস্ট করে প্যারেড করা হলো, হ্যাঁ, যে উনি ভয়াবহ একজন জঙ্গি, কিন্তু পরবর্তীতে আমাদের সবাই সোসাইটি জানলো যে উনি আসলে জঙ্গি ছিলেন না, ভালো একটা লোক ছিলেন। ওনাকে সাজানো হয়েছে। কোন পুলিশ অফিসার, আপনারা জানেন জঙ্গি নাটকের একটা বড় উপাদান ছিল হলো জঙ্গি নিয়ে ইয়ে হলো পিপিএম বিপিএম এর একটা লড়াই। আমি একটা জঙ্গি ধরলে একটা পিপিএম পাবো, একটা 2-3টা ধরলে একটা বিপিএম পাবো, এইটার একটা খুব প্রতিযোগিতা হতো। আপনি এটা গ্যারান্টিড ছিল। এখন ওই লোকটা যে 2015 সালে যাকে অ্যারেস্ট করা হলো, যার নামে জানা গেল যে উনি আসলে ভালো লোক ছিলেন, তার তো সারা জীবন ওই তার, সে যখনই সার্চ দিবে গুগলে তার
ডেইলি স্টারের ওই রিপোর্টটা আসবে, তার ঢাকা ট্রিবিউনের ওই রূপটা আসবে, তাকে তো হর্ন করবে। আমি তার রেমিডিটা, তাকে আমি কিভাবে প্রোটেকশন দিব, এই আলাপটা আমি কোথাও দেখি না। আমরা কিন্তু জার্নালিজম করতে যে নিজের অজান্তে ইনঅ্যাডভার্টেন্টলি অনেক লোককে ভিকটিম করছি, এবং ইন্টারনেটে যেহেতু শেলফ লাইফ ইটারনাল, এই ভিকটিমাইজেশনটা তার সারা জীবন হর্ন করছে। বাট তার পার্সোনাল একটা লাইফে একটা লোকের ব্যাপারে আমি হিন্টস দিলাম যে লোকটা কে, হ্যাঁ, তো সারা জীবন এই নিউজটা তো তাকে হর্ন করবে। তার রিড্রেসটা কি? আমাদের যে ডিফর্মেশন ল, আপনি কোনো শুনেছেন যে কোনো ডিফর্মেশন লতে কেউ 10 কোটি টাকা পেয়েছে, 5 টাকা পেয়েছে? তা আমার তো তাকে প্রোটেকশন দিতে হবে। পিউনিটিভ মেজারে তাকে আমি কিভাবে প্রোটেকশন দিব? এই আলাপটা আপনারা যারা এই ইয়ে করছেন, এটা খুবই ভাইটাল একটা আলাপ। প্রচুর লোক আমাদের দ্বারা ভিকটিম হয়, এই আলাপটা আমরা করছি না। আরেকটা হচ্ছে যে যারা, সেকেন্ড আলাপটা হচ্ছে যে যারা অনেক ইনভেস্ট করছে নিউজ পেপার, টিভিতে, ইয়েতে, অরিজিনাল কন্টেন্টে, দেখা যাচ্ছে যে তার কন্টেন্টটা খুব দ্রুত রিপ্লিকেট হচ্ছে, বিকজ আমাদের কপিরাইট লটা খুবই পোর, এনফোর্সই হচ্ছে না। আমি ইনভেস্ট করলাম একটা জার্নালিস্টে, আমি একটা রিপোর্টের এগেনস্টে 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, কিন্তু দেখা যায় একটা লোক সাথে সাথে কাট অ্যান্ড পেস্ট করে ওটা চালিয়ে দিচ্ছে, তার 1 টাকাও খরচ হচ্ছে না। আপনারা সবাই বলছেন যে বড় মানি, আমাদের বড় মানি ইয়েতে লাগবে নিউজ পেপারে। আমি জার্নালিজমকে আমার বলতে হবে যে কন্টেন্ট মেকিং অনেক কস্টলি একটা বিষয়। এই কন্টেন্ট মেকিং এর যারা করবে তাকে আমার প্রোটেকশন দিতে হবে। আমি যেই মিডিয়া ল্যান্ডস্কেপই করি না কেন, কেউ যেন তার নিউজটা কেউ চুরি না করতে পারে। নিউজ খুব বেশি কন্টেন্ট করে না, বাট নিউজ যেগুলো কন্টেন্ট করে ভেরি অরিজিনাল ব্রিলিয়ান্ট জার্নালিজম, এবং ওইটা যদি চুরি করে আরেকজন করে ফেলে, তা আমি তাকে প্রোটেকশন দিব না। সে তো 6টা রিপোর্টারকে দিয়ে একটা রিপোর্ট করছে, কিন্তু দেখা যায় যে ঢাকা চুরি.com ওই রিপোর্টটা চুরি করে 1 মিনিটে দিয়ে দিল। এই জিনিসটা, এই দুইটা আমাদের ফিনান্সিয়াল মডেলটা ব্রোকেন হয়ে গেছে। এই কারণে আমরা নিউজ পেপার চাই, আমরা ওয়েবসাইট চাই, আমরা টিভি স্টেশন চাই, বাট অ্যাট দ্য সেম টাইম যে জার্নালিস্ট অসম্ভব খাটলো, যে জার্নালিস্ট বা যেই পত্রিকাগুলো অসম্ভব ইনভেস্ট করলো, তাকেও আমাদের প্রোটেকশন দিতে হবে। মিডিয়া মানে আমি প্রচুর মিডিয়াকে আনলাম, মানে 2-3টা 10-15 টাকা দিয়ে একটা ওয়েবসাইট করে আমি চুরির একজন, আমি একটা জায়গায় আমি দেখেছি একজন, একটা লোক, সে প্রতিদিন 50টা নিউজ করতেছে, একটা ওয়েবসাইটে বসে নিয়ে রয়েছে। আমি ওনার ওইখানে চেয়ে দিকে অবাক, উনি 50টারে, আমাকে কেমনে আপনি একটা করেন? পুরোটাই চুরি, পুরোটাই চুরি। এখন আমি প্রথম আলোকে প্রোটেকশন দিব না, নিউজকে প্রোটেকশন দিব না? এই আমরা যে নিউ লয়ের কথা বলছি, এই জিনিসগুলো যেন থাকে। এক হচ্ছে আমাদের দ্বারা যারা ভিকটিম হচ্ছে তাকে আমার প্রোটেকশন দিতে হবে, যেটা ওয়েস্টার্ন সোসাইটিতে দেয়। আপনি জানেন এই ওয়েস্টার্ন সোসাইটিতে আপনি একটা বাজে নিউজ করে আপনি পাবেন না, আপনার $10 মিলিয়ন ফাইন দিতে হয়, $20 মিলিয়ন ফাইন দিতে হয়। আমার এই ফাইনের ব্যবস্থা করতে হবে এবং ফাইনটা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। আমরা যারা ভিকটিম হচ্ছে তাকে আমার সম্মানটা, তাকে আমার ফিরাই, টাকাটা বড় কথা না, তার সম্মানটা আমাকে ফিরাই দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে আপনি দেখেন না, ডেইলি মেল প্রতি বছর তার বাজেটই থাকে 25 মিলিয়ন পাউন্ডের মতো বাজেটই থাকে, যে সে জানে সে অনেকগুলো ভুল রিপোর্ট করবে, ওইটার জন্য তাকে গচ্চা দিতে হবে এই টাকাটা। এটা নিয়ম। আমরা জার্নালিজমটারে কঠিন করতে চাই না, বাট জার্নালিজম যাতে ইথিক্যালি গ্রাউন্ডেড থাকে সেটা আমরা করতে চাই। এবং এতে যেটা হবে কি, আমরা যদি ফিনান্সিয়ালি যদি এই কপিরাইটটা যদি ইনশোর করতে পারি, দেখবেন যে অনেকে আরো ইনভেস্ট করছে, তার ফিনান্সিয়াল মডেলটা হবে, সে তখন তার পে ওয়ালটা দিতে পারবে তার ইয়েতে। আমরা এই জায়গাগুলো আমি এটা সুন্দর একটা ইয়ে, বাট আমার মনে হয় যে নতুন আমরা মিডিয়া ল্যান্ডস্কেপে আসছি, ইটস এ নিউ বাংলাদেশ। Let's try to do some smart things. Thank you. Thank you, ভাই। আপনার ন্যারেটিভ আর আমাদের ন্যারেটিভ আসলে একই, সম্পূর্ণ এক জায়গায়, আমরা একই প্রত্যাশা আমাদের। যেটা হয় আর কি, যে একটা কথা আছে যে বৃক্ষ
ফল দেয় সেই বৃক্ষেই বাচ্চারা বেশি ঢিল ছোড়ে। সো আপনারা ফল দিচ্ছেন বলে আমরা ধারণা করছি আর দিবেন, সেই কারণে আপনাদের কাছে আমাদের প্রত্যাশাও বেশি। আপনার সাথে সম্পূর্ণ একমত যে একটা দিস ইজ এন অপরচুনিটি যে আমরা একটা মিডিয়ার জন্য একটা এথিক্যাল গ্রাউন্ডিং ক্রিয়েট করে, অ্যাট দ্য সেম টাইম ফ্যাসিলিটেশন অফ দি ফ্রি মিডিয়া, দুইটার সাথে একটা রাইট ব্যালেন্স অবশ্যই লাগবে। আমরা এখন কামাল ভাইয়ের কাছে যাবো। আপনি কি বলো যে আমাদের